যাকে মানুষ জিতিয়েছিলেন তিনি শুনছিলাম যে সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ইত্যাদি। পরে দেখলাম যে একেবারে সেই মানে কি বলবো, ওই জামতলার 50 টাকার উপর। এই আসনে তৃণমূলের এই বছরের কিরকম আপনি আশাবাদী ফলের ব্যাপারে বা জেতার ব্যাপারে? এসআইআর এর আমাদের ভোটটা যখন ডিলেট হয়েছে, আমার পরিবার, আমার সন্তান, আমাদের যারা পরবর্তী জেনারেশন উত্তরসূরি তাদের ভবিষ্যৎ কি হবে, এবং যারা বলছিল যে একজন হিন্দুদের ভোট ভোটার লিস্ট থেকে বাদ যাবে না, আমরা রোহিঙ্গা খুঁজে খুঁজে বের করব, বাংলাদেশি খুঁজে খুঁজে বের করব। রোহিঙ্গা এবং বাংলাদেশি বলতে নিজেকে কি বোঝাতে চেয়েছে, এবং ওদের পালিত পুত্র মনে হচ্ছে জ্ঞানেশ কুমার। আমি জানি না, বহু নির্বাচন কমিশনারকে ভারতবর্ষের দেখেছি, এর মতো অপদার্থ নির্বাচন কমিশনার আমার জীবনে, আমার রাজনৈতিক জীবনেই তিনি নিজেকে বলছেন मैं ফকির হু। আজকে সেই ফকিরের বিলাসিতা দেখে তার এভরিডের যা খরচ, তার খাদ্য খাবারের যে তালিকা, সেটা ভারতবর্ষের না, সেটা উন্নত দেশের মানুষ যারা, তারাও মনে হয় তাদেরকেও তিনি হার মানিয়ে দিয়েছেন, এবং নিজেকে বলছেন একজন চাইও না। অত্যন্ত লজ্জাকর। কল্যাণী বিধানসভায় এসআইআর এর প্রভাব কতটা পড়েছে? বাঙালি জাতি কখনোই, অর্থাৎ অন্যের দ্বারা নিয়ন্ত্রণ, কোনো বাইরের রাজ্য, বাইরের মানুষ, কোনো বিহারি, কোনো গুজরাটি এসে বাংলাকে নিয়ন্ত্রণ করবে, এটা অত্যন্ত বেদনার। 2008-এ তিনি বাংলাদেশ থেকে এসেছেন, আমি বাংলাদেশি, আমার জন্মপর বাংলায়, কিন্তু তিনি 2008-এ এসেছেন। তার নাম কি? আমি সেই অজ্ঞানেশ কুমারকে প্রশ্ন করতে চাই যে অনুপম বিশ্বাস, তার নামটি যখন 2002-এর লিস্টে ছিল না, তাহলে ওনার নামটা টিকলো কি করে? তার সময়কে সামনে দাঁড়িয়ে অন ক্যামেরা যে আমরা গতকালকের রেজাল্টে, গত পরশু দিনের নির্বাচনে আমরা 100 পার করেছি। নমস্কার, ইনফোপালস বেঙ্গলে আপনাদের স্বাগত। মুখোমুখি সোজা কথায় আজকে আমাদের অতিথি শ্রী অসীম মণ্ডল, যিনি রানাঘাট দক্ষিণ এসসি ওবিসি তৃণমূল কংগ্রেসের সভাপতি। আজকে আমরা তার থেকে জানবো ভোটের আর কয়েকটা, 2-3টে দিন প্রচারের, আগামীকাল পরশুদিন শেষ হচ্ছে। এই মুহূর্তে আমরা মুখোমুখি অসীম মণ্ডলের। অসীম বাবু, আপনাকে স্বাগত ইনফোপালস বেঙ্গলে। আমি অসীম মণ্ডল, সভাপতি নদিয়া দক্ষিণ এসসি ওবিসি তৃণমূল কংগ্রেস। আপনার কাছে প্রথম প্রশ্ন, এই যে কল্যাণী বিধানসভা কেন্দ্র, যেটা আপনি দায়িত্বে আছেন, আপনি প্রচারের একেবারে সামনের সারিতে প্রার্থীর সঙ্গে, এই আসনে তৃণমূলের এই বছরের কিরকম আপনি আশাবাদী ফলের ব্যাপারে বা জেতার ব্যাপারে? দেখুন, আমি আপনাদের সংবাদ মাধ্যমের দ্বারা সাধারণ মানুষ, যারা জনতা, যাদের কাছে এই বক্তব্য পৌঁছে যাবে, আমি অত্যন্ত আত্মবিশ্বাসী, এবং সাধারণ মানুষের সাথে যতটুকু জনসংযোগ আমার আছে, এবং কল্যাণী শহর, গয়েশপুর শহর, কল্যাণী ব্লকে, কল্যাণী বিধানসভাটা তপশিলীদের জন্য সংরক্ষিত আসন, এবং বিশেষ করে তৃণমূল কংগ্রেস যাকে প্রার্থী করেছে, বিশিষ্ট চিকিৎসক, প্রকৃত অর্থে একজন সমাজের পিছিয়ে পড়া জনজাতির মানুষ, সমাজসেবক, যার অসংখ্য কর্মসূচি সারা নদিয়া জুড়ে রয়েছে। স্বাভাবিক কারণেই নদিয়ার কল্যাণীর মানুষ তার মতো একজন দক্ষ প্রার্থীকে আমরা তৃণমূল কংগ্রেস অত্যন্ত নিজেদেরকে ধন্য মনে করছি। পাশাপাশি সাধারণ মানুষের কাছে ডক্টর মণ্ডল যতটা জনপ্রিয়তা খুব অল্প সময়ের মধ্যে হয়েছে, এটা মানুষের প্রশংসার যোগ্য। এবং আগামী 29 তারিখ বুধবার যে 142টা কেন্দ্রের নির্বাচন, সেই সাথে কল্যাণী রয়েছে। আমি এটুক সংবাদ মাধ্যমের কাছে বলতে পারি যে আমি প্রায় শুরু থেকেই প্রার্থীর সাথে প্রত্যেক দিন কোথাও না কোথাও তার কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। তাতে মানুষের মধ্যে যে উদ্দীপনা, যে সাড়া পাওয়া গেছে, তাতে আমরা জেতার ব্যাপারে 100% নিশ্চিত, এবং আমাদের মার্জিনটা মিনিমাম 15,000-এর কাছাকাছি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং গত পরশুদিন 23 তারিখে যে নির্বাচন হয়েছে 152টি আসনে, এবং আমি এর আগেও 2-1জন, গতকালকে আমার এখানে
আমার পাশেই আমার নিজের বুথে রচনা ব্যানার্জি সভা করেছে, এবং কালকেও বহু সংবাদ মাধ্যম ছিল, তাদের কাছে আমি যেমন বলেছি যে এবং প্রকাশ্য মাইকে সামনে দাঁড়িয়ে অন ক্যামেরা যে আমরা গতকালকের রেজাল্টে, গত পরশু দিনের নির্বাচনে আমরা 100 পার করেছি। অর্থাৎ আমাদের যা টার্গেট যে আমরা এবার 200 কভার করে, এবং 11, 16, 21 এবং এই চতুর্থবারে আমাদের আসন সংখ্যা যা ছিল তার চেয়ে একটা হলেও আমরা বাড়াবো। এবং এটা আমার মনে হয়েছে যে গত নির্বাচনে অর্থাৎ 23 তারিখের নির্বাচনে মানুষ তার এই HIR এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন রকমের যে বাংলা এবং বাঙালিদের মধ্যে একটা বিভ্রান্তির পরিবেশ তৈরি করা, বাঙালি জাতি কখনোই অর্থাৎ অন্যের দ্বারা নিয়ন্ত্রণ, কোনো বাইরের রাজ্য, বাইরের মানুষ, কোনো বিহারি, কোনো গুজরাটি এসে বাংলাকে নিয়ন্ত্রণ করবে, এটা অত্যন্ত বেদনার। যে বাংলা রবীন্দ্রনাথের মতো মনীষীদের জন্মস্থান, যে বাংলা স্বামী বিবেকানন্দর মতো মহাপুরুষের জন্মস্থান যারা ভারতবর্ষকে পথ দেখিয়েছে, যে বাংলায় দাঁড়িয়ে কবি কাজী নজরুল ইসলাম সাম্যের গান গাইছেন, সেই বাংলায় একটা রাজনৈতিক দল বিভাজনের রাজনীতির চেষ্টা করছেন, বিভিন্নভাবে হিন্দু মুসলিম ডিভাইডেড করার চক্রান্ত হয়েছে, এবং সেটাকে যখন সফল হয়নি তখন সামনে ভোটের সামনে খুব শর্ট টাইমে HIR করে, বিশেষ করে আমরা যারা তপশিলি সম্প্রদায়ের মানুষ, নমশূদ্র সম্প্রদায়ের মানুষ এবং দেশভাগের শিকার হয়ে 71-এর পরে এপার বাংলার বিভিন্ন জেলায় উদ্বাস্ত হিসাবে বসবাস করছি, আজকে সেই মানুষগুলোর কাছে বিজেপি এমন একটা বাতাবরণ তৈরি করেছে, একটা আতঙ্কের বাতাবরণ, এবং যে HIR এ প্রায় 250 মানুষ অলরেডি মারা গেছে, তার মধ্যে অসংখ্য মানুষ তারা ওপেন বয়ান দিয়েছে যে আমরা HIR এর আমাদের ভোটটা যখন ডিলেট হয়েছে, আমার পরিবার, আমার সন্তান, আমাদের যারা পরবর্তী জেনারেশন উত্তরসূরি তাদের ভবিষ্যৎ কি হবে, এরকম অনেকেই তারা লিখে, চিঠি লিখে তারা আত্মহত্যার পথ বেছে নিয়েছে। কাজে আমি জানি না কোন মুখে বিজেপি আশা করছে বাংলা ক্ষমতা দখল করবে। অত্যন্ত আজকে স্বাধীনতার 80 বছর পরে এসে আমাদের ভাবতে হচ্ছে যে বাঙালি স্বাধীনতা আন্দোলনের সবচেয়ে যাদের অবদান বেশি, বিনয় বাদল, দীনেশ মাস্টারদার, সূর্য সেন, এদের মতো মহামনীষীদের আত্মবলিদানের মধ্য দিয়েই ভারতবর্ষ স্বাধীন হয়েছে, যে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে কোনো গুজরাটিদের ভূমিকা নেই, একজন গুজরাটিকে খুঁজে পাওয়া যায়নি সেই তালিকায় যারা স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছে। কিন্তু অসংখ্য গুজরাটিকে আজকে আমরা 20 শতাব্দীর মাঝপথে এসে আমরা খুঁজে পেয়েছি যারা ভারতবর্ষকে লুট করছে। ভারতবর্ষের অর্থ, ভারতবর্ষের শিল্প, ভারতবর্ষের যে মূল খনিজ সম্পদ আজকে বিদেশের কাছে বিক্রি হয়ে যাচ্ছে। এটা ভাবতে লজ্জা হয়। যিনি নিজেকে বলছেন मैं ফকির হু, আজকে সেই ফকিরের বিলাসিতা দেখে তার এভরিডের যা খরচ, তার খাদ্য খাবারের যে তালিকা, সেটা ভারতবর্ষের না, সেটা উন্নত দেশের মানুষ যারা, তারাও মনে হয় তাদেরকেও তিনি হার মানিয়ে দিয়েছেন, এবং নিজেকে বলছেন একজন চায়ওয়ালা। অত্যন্ত লজ্জাকর। স্বাধীনতার পরে এমন একজন বর্বর অশিক্ষিত প্রধানমন্ত্রী ভারতবর্ষের মানুষ পেয়েছে, এটা স্বাধীন ভারতের এই প্রথম। আপনারা অনেকেই সংবাদ মাধ্যমে যারা রয়েছেন, আমি এর আগেও বিভিন্ন টিভি চ্যানেল, বিভিন্ন সংবাদ মাধ্যমের সামনে এই বিষয়গুলোকে তুলে ধরেছি, এবং আজকে একদম নির্বাচনে একদম প্রাক মুহূর্তে এসে দাঁড়িয়েছি, এবং আজকেও বলছি চতুর্থবার মমতা ব্যানার্জির সরকার আসন সংখ্যা অর্থাৎ গত 21-এর চেয়ে আমরা একটা হলেও বাড়াবো। নিজের ফাইন্যান্সিয়াল বিজনেস শুরু করতে চান? ভারতের টপ ব্যাংকিং ও ফাইন্যান্স সেক্টরের সঙ্গে পার্টনার হওয়ার সুযোগ এখন আপনার হাতের মুঠোয়। লো রিফান্ডেবল ইনভেস্টমেন্ট, হাই প্রফিট, ওয়াইড প্রোডাক্ট রেঞ্জ, সাথে ফুল অ্যান্ড টু অ্যান্ড সাপোর্ট। সময় কিন্তু সীমিত। এখনই যোগাযোগ করুন 7003571225 এ। লিমিটেড অফার, আজই অ্যাপ্লাই করুন। স্টার্ট ইউর ওন ফাইন্যান্সিয়াল বিজনেস টুডে। আপনি যেটা থেকে শেষ করলেন বা মাঝখানে যেটা বললেন যে SIR, যেটা সারা রাজ্যে এবছর ভোটের ক্ষেত্রে খুব নির্ণায়ক এবং খুব গুরুত্বপূর্ণ বিষয়, কল্যাণী বিধানসভায় SIR এর প্রভাব কতটা পড়েছে, মানে মানুষের ক্ষেত্রে, বা কত ডিলিটেড হয়েছে নাম, এরকম কোনো সংখ্যা? কল্যাণীতে প্রায় 24,000 প্লাস
ইলেক্ট হয়েছে এবং তার 20,000-এর উপরে মানুষ, যারা আমার সমাজের মানুষ, তপশিলি নমশূদ্র সমাজের মানুষ, উদ্বাস্ত সমাজের মানুষ এবং ওপার বাংলা থেকে আসা ছিন্নমূল মানুষ, এবং যারা বলছিল যে একজন হিন্দুদের ভোটার লিস্ট থেকে বাদ যাবে না, আমরা রোহিঙ্গা খুঁজে খুঁজে বের করব, বাংলাদেশি খুঁজে খুঁজে বের করব। তো রোহিঙ্গা এবং বাংলাদেশি বলতে বিজেপি কি বুঝাতে চেয়েছে, এবং ওদের পালিত পুত্র মনে হচ্ছে জ্ঞানেশ কুমার। আমি জানি না, বহু নির্বাচন কমিশনারকে ভারতবর্ষের দেখেছি, এর মতো অপদার্থ নির্বাচন কমিশনার আমার জীবনে, আমার রাজনৈতিক জীবনে প্রথম দেখা। আপনি বললেন যে অপদার্থ নির্বাচন কমিশন, কিন্তু প্রথম দফার যে নির্বাচন 23 তারিখ উত্তরবঙ্গ সহ একাধিক জায়গায় হয়েছে, তো সেই জায়গায় তো মানে খুব অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে, তৃণমূল কংগ্রেসও বলছে। না, নির্বাচন শান্তিপূর্ণ হচ্ছে, বাংলার মানুষ শান্তির পক্ষে। বাংলার মানুষ কখনো অশান্তি চায় না, কিছু গুজরাটি এসে অশান্তি করার চেষ্টা করছে, আমরা রুখে দিই। নিজের ফাইন্যান্সিয়াল বিজনেস শুরু করতে চান? ভারতের টপ ব্যাংকিং ও ফাইন্যান্স সেক্টরের সঙ্গে পার্টনার হওয়ার সুযোগ এখন আপনার হাতের মুঠোয়। লো রিফান্ডেবল ইনভেস্টমেন্ট, হাই প্রফিট, ওয়াইড প্রোডাক্ট রেঞ্জ, সাথে ফুল এন্ড টু এন্ড সাপোর্ট। সময় কিন্তু সীমিত, এখনই যোগাযোগ করুন 7003571225-এ। লিমিটেড অফার, আজই অ্যাপ্লাই করুন। স্টার্ট ইউর ওন ফাইন্যান্সিয়াল বিজনেস টুডে। আরেকটা প্রশ্ন, গত বছর মানে 2021-এর বিধানসভা নির্বাচনে এই কল্যাণী আসনটি কিন্তু তৃণমূলের ছিল না, হাতছাড়া হয়েছিল, বিজেপির থেকে জিতেছিল। সেই বিজেপি প্রার্থীকে নিয়ে একাধিক অভিযোগ উঠেছিল এবং পরবর্তীকালে দেখা গেছে বিজেপিও তাদের প্রার্থী পরিবর্তন করেছে। তো এই যে এইখানে কি তৃণমূল অনেকটা অ্যাডভান্টেজে কল্যাণী বিধানসভার ক্ষেত্রে? দেখুন, আমরা গতবার আমাদের প্রার্থী নিয়ে একটু সমস্যা তৈরি হয়েছিল। প্রথমে আমরা ডক্টর রবীন্দ্রনাথ বিশ্বাস আমাদের বিধায়ক ছিলেন, তাকে প্রার্থী করা হয়েছিল। আমরা প্রচারের প্রায় সপ্তাহ 2 ওয়াল লেখা, বিভিন্ন কাজ আমাদের হয়ে গিয়েছিল। এই সিটটা আমাদের জেতার কথা এবং আমরা জিতবই আশাবাদী ছিলাম। পরবর্তীতে কোনো কারণে প্রার্থী বদলের পরিপ্রেক্ষিতে আমরা এই সিটটা 2080 ভোটে পরাজিত হই। কাজেই এবং যাকে মানুষ জিতিয়েছিলেন তিনি শুনছিলাম যে সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ইত্যাদি। পরে দেখলাম যে একেবারে সেই মানে কি বলবো, ওই জামতলার 50 টাকা রুপি। ওদের লোক বলছে যে ওটা চোর ছিল। তৃণমূল চোর ওরা চিৎকার করে বলছে, কিন্তু অম্বিকা চোর ছিল এটা ওরা চিৎকার করে বলছে যে অম্বিকা রায় চোর, ও এমসের চাকরি বিক্রি করেছে, ইন্ডিয়ান অয়েলের চাকরি বিক্রি করেছে, ইউনিভার্সিটির চাকরি বিক্রি করেছে, হসপিটালের চাকরি বিক্রি করেছে। ওরা স্লোগান দিয়ে বলছে অম্বিকা রায়কে আমরা মানবো না, ও চোর আছে। এবং এখন যাকে এনেছে প্রার্থী হিসাবে, আপনারা খোঁজ নিয়ে দেখবেন, তিনি হচ্ছেন একজন জমির দালাল। তিনি জমি বাড়ির ব্যবসা ট্যাবসা করেন এবং 2008-এ তিনি বাংলাদেশ থেকে এসেছেন। আমি বাংলাদেশি, আমার জন্ম ওপার বাংলায়, কিন্তু তিনি 2008-এ এসেছেন। তার নামটি আমি সেই অজ্ঞানেশ কুমারকে প্রশ্ন করতে চাই যে অনুপম বিশ্বাস, তার নামটি যখন 2002-এর লিস্টে ছিল না, তাহলে ওনার নামটা টিকলো কি করে? এবং তিনি নিজে লিখেছেন যে তিনি অনলি স্বাক্ষর করতে জানেন, অর্থাৎ তিনি যেটুক পড়াশোনা করেছেন সেটা ওপার বাংলায় বসে করে ঠুরে এসেছেন এবং কাজেই পেপার শো করতে পারবেন না বলে তিনি বলছেন আমি শুধু স্বাক্ষর করতে পারি। এটা আমার বক্তব্য নয়, উনি যে সাবমিট করেছেন পেপার তাতে। আর সেখানে আমার প্রার্থী MBBS ডাক্তার এবং কল্যাণী নয়, শুধু ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে সুনামধন্য হসপিটাল পিজি, তার ডেপুটি সুপার ছিলেন। মানুষ বিচার করবে এবং সিদ্ধান্ত তো মানুষ নেবে, আর কল্যাণীর মানুষ সচেতন মানুষ। আপনারা 5 বছর ছিলেন না ক্ষমতায়, এই অঞ্চলে বিধায়ক ছিলেন বিরোধী দলে। আপনারা যে মানুষের কাছে যাচ্ছেন প্রচারে গিয়ে, তাদের কি অভাব অভিযোগটা আপনারা পাচ্ছেন যে গত 5 বছরে কোন কাজটা হয়নি, বা সাধারণ মানুষ কি বলছেন এই বিষয়ে? দেখুন, এখানে বিধায়ক নেই, আমাদের সাংসদ নেই, এবং আমরা একাধিকবার বিভিন্ন জায়গায় পোস্টার দিয়েছিলাম যে বিধায়ককে খুঁজে পাওয়া যাচ্ছে না, নিখোঁজ। উনি 2-1 কর্মী টর্মী আছে, তাদের বাড়িতে আসেন, একটু বনভোজন ভোজন করেন, চলে যান। কল্যাণী বিধানসভায় কোথাও যদি খুঁজে পান যে উনি একটা ওই 50 ওয়াটের একটা বাল্ব লাগিয়েছে, যদি অম্বিকা রায় নিজে বলতে পারেন যে আমি এখানে একটা 50 ওয়াটের বাল্ব লাগিয়েছি, তাহলে আমি অবশ্যই স্বীকার করবো যে অম্বিকা রায় কিছু উন্নয়ন করেছে। আমি অন্যের কথা ছেড়েই দিলাম। এখানকার যিনি সাংসদ বনগাঁ লোকসভার শান্তনু ঠাকুর, 7 বছর অতিক্রান্ত হয়েছে যাচ্ছে।
আমি জানি না, আমি ব্যক্তিগতভাবে ছাত্রটিকে চিনি, জানি অবশ্যই মতুয়া পরিবারের সন্তান। সেই দিক থেকে আমি মতুয়া পরিবারের প্রতি আমার সম্মান রয়েছে, শ্রদ্ধা রয়েছে। প্রকৃত অর্থে সাংসদ হিসাবে যদি আমি ভাবি, তাহলে ওর নাম্বার একেবারেই শূন্য। ও 10-এ 2 পাওয়ার যোগ্য নয়। এবং কোনো কাজেই আমরা আনন্দমোহন বিশ্বাসকে এখানে সাংসদ পেয়েছিলাম, আমরা গোবিন্দ নস্করকে এখানে সাংসদ পেয়েছিলাম, আমরা কপিল কৃষ্ণ ঠাকুরকে এখানে সাংসদ পেয়েছিলাম, আমরা মমতা বালা ঠাকুরকে আমাদের তৃণমূল কংগ্রেস এখানে সাংসদ পেয়েছিলাম। কিন্তু এই 7 বছর আর একজন ঠাকুরকে পেলাম, যেটা ঠাকুর না, আর বাইরেটা আমি বলতে গেলাম না, সেটা কি সেটা আপনারা বুঝে নেবেন, সেটা কোন পর্যায়ে পড়ে। আমরা কথা বললাম অসীম কুমার মণ্ডলের সঙ্গে। তিনি আমাদের বললেন গত 5 বছরে বিজেপি বিধায়কের ব্যর্থতার কথা তুলে ধরলেন, আগামী দিনের পরিকল্পনা। তৃণমূলের বিধায়কের জেতা শুধু সময়ের অপেক্ষা। আমরা ফিরবো আবার এরকমই কোনো অনুষ্ঠান নিয়ে, মুখোমুখি সোজা কথায়। দেখতে থাকুন ইনফো পালস বেঙ্গল। আপনারা দেখছেন ইনফো পালস বেঙ্গল, সত্যের স্পন্দন, বাংলার কণ্ঠ।